সজনেখালি দর্শন শেষ করে এবার আমরা চললাম আমাদের আবার সেই গন্তব্যস্থল পক্ষীরালয়ের অভিরূপ হোটেলে। আজকে দ্বিতীয় দিনের ভ্রমণ পর্ব এখানে সমাপ্ত হয়ে গেল। সজনেখালি থেকে পক্ষীরালয়ের দূরত্ব একদম খুব কাছে। নদীর এক প্রান্তে হচ্ছে সজনেখালি আর অপর প্রান্তে হচ্ছে পক্ষীরালয়। আর এই পক্ষীরালয়, সজনেখালি এবং সুধন্যখালি এই তিনটে জায়গা কিন্তু একদম পাশাপাশি অবস্থিত। তৃতীয় দিনের সফর শেষ করে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম এই পক্ষীরালয় ফেরিঘাটে। আর পরদিন সকালে ঠিক এখান থেকে শুরু করেছিলাম আমার শেষ দিনের সুন্দরবনের ভ্রমণ কাহিনী। আজকে হচ্ছে রবিবার 24শে আগস্ট। এখন বাজছে ঠিক সকাল 8:30। আমাদের আর সুন্দরবনের তৃতীয় দিনের সফর শুরু হচ্ছে। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আর আজকের এই দিনটা আমরা বিকেল 4টে পর্যন্ত এই লঞ্চে কাটাবো। আজকের পর এই 4টের পর আমরা আবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে হচ্ছে রবিবার 24শে আগস্ট। আজ আমার সুন্দরবনের তৃতীয় দিনের সফর শুরু হচ্ছে। আজকেই আমাদের সুন্দরবনের লাস্ট দিন। বিকেল 4টে পর্যন্ত আমরা এই লঞ্চে থাকবো। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স এই সমস্ত খাবার আমাদের বিগত 3 দিন ধরে দেওয়া হচ্ছে। প্রথম দিন যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেই খাবারগুলো দ্বিতীয় দিনও দেওয়া হয়েছে। আর তৃতীয় দিনেও ঠিক সেই খাবারগুলো দেওয়া হবে। যার জন্য আমি প্রথম দিন আমরা যে খাবারগুলো এখানে পরিবেশন করা হয়েছিল তার একটা ভিডিও আপনাদের দেখিয়েছি। দ্বিতীয় দিন যেহেতু একই খাবার পরিবেশন করা হয়েছিল এবং তৃতীয় দিন যেহেতু একই খাবার পরিবেশন করা হবে, তাই তার ভিডিও আমি আর করিনি। এখানে খাবারের মান খুবই ভালো। আর বিগত 3 দিন ধরে আমরা এই ট্যুরটা করছি। বিগত 2 দিন মানে প্রবল বর্ষণের মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যে আমরা কাটিয়েছি এই লঞ্চে। আর তৃতীয় দিন আজকে নিম্নচাপ কেটে গেছে, একটা রৌদ্র করজ্জ্বল আকাশ দেখতে পাচ্ছি। আর সেই সুন্দর একটা প্রকৃতির মাঝে সুন্দর একটা রৌদ্র করজ্জ্বল সূর্য উঠেছে। আজকে রৌদ্র করজ্জ্বল প্রকৃতির মাঝে লঞ্চে করে আমাদের আজ তৃতীয় দিনের ভ্রমণ শুরু করেছি। এখন বাজে ঠিক 9টা। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গোসাবা। গোসাবার যে হ্যামিল্টন বাংলো আছে আর বেকন বাংলো আছে, সেই দুটো বাংলো আজকে আমরা ভিজিট করব। সেখানে গিয়ে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলোটার এখন কি অবস্থায় আছে, কি কন্ডিশনে আছে তার একটা ভিডিও করব এবং তার সম্পর্কে যা তথ্য ইনফরমেশান বা ইতিহাস আছে সেটা আমি পরে আপনাকে জানিয়ে দেবো। তো আপাতত এখন আমরা আছি সহচরী লঞ্চে আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিনের সফরে। সুন্দরবন জাতীয় উদ্যানের নিস্তব্ধতার ছোঁয়াযুক্ত ঘন জঙ্গল শুধু দোড়াকাটা হিংস্র বাঘেদের জন্যই নয়, বহু বিপন্ন প্রজাতির আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন। ঝড় থেকে সৌন্দর্যকে আড়াল করে রাখা বিশাল ম্যানগ্রোভ গাছের এক অকল্পনীয় দৃশ্যের জন্য সুন্দরবন এমন একটি ভ্রমণ গন্তব্য যেখানে আপনি প্রায় সারা বছরই বন্যপ্রাণী আবিষ্কারের অংশ হতে পারবেন। তবে এই জাতীয় উদ্যানটি ভ্রমণের জন্য শীতকালই হচ্ছে সবথেকে সেরা সময়। এবার আমরা জেনে নিই যে বিভিন্ন ঋতুতে সুন্দরবন কেমন। অর্থাৎ গ্রীষ্মকালে আপনি যদি সুন্দরবনে আসেন, গ্রীষ্মকালে সুন্দরবনে আবহাওয়া কীরকম থাকবে, বা বর্ষাকালে যদি আপনি সুন্দরবনে আসেন, বর্ষাকালে সুন্দরবনের আবহাওয়া কীরকম থাকবে, আর সেই সঙ্গে শীতকালে আবহাওয়া কীরকম থাকবে সে সম্পর্কে আমরা কিছু তথ্য বা ইনফরমেশান জেনে নিই। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই গ্রীষ্মকাল ঋতুটি শুরু হয়। সুন্দরবন গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে আসে ঠিক এই ফেব্রুয়ারি শেষের দিক করে। এটা চিরসত্য যে গ্রীষ্মকালে কিন্তু সুন্দরবনে বেশ গরম পড়ে এবং মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সুন্দরবনের তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু সুন্দরবনে গ্রীষ্মকালে ওঠানামা করে। আর সুন্দরবনে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি আপনার ভেতরে ফটোগ্রাফি করার ইচ্ছা জেগে ওঠে,
তখন আপনি আপনার ক্যামেরাটির সাথে রাখতেই পারেন। কে জানে এই গরমে তৃষ্ণা মেটাতে বেরিয়ে আসা বাঘের দেখা হয়তো আপনি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। যখন গ্রীষ্মকালে আপনি সুন্দরবনে আসবেন এবং সুন্দরবনের জঙ্গল সাফারি করবেন, অবশ্যই কিন্তু ক্যামেরাটি অন করে রাখবেন এবং বনের দিকে সবসময় নজর রাখবেন, কারণ গ্রীষ্মকালে বাঘ কিন্তু প্রায়শই নদীতে তার তৃষ্ণা নিবারণ করার জন্য জল খেতে আসে এবং তখন কিন্তু বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি থাকে। এবার আসছি বর্ষাকালের কথায়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে বর্ষাকাল চলে, অর্থাৎ সুন্দরবনে আপনি যদি বর্ষাকালে সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে আপনাকে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসতে হবে এবং তখন কিন্তু এখানে খুব ভারী বৃষ্টিপাত হয়, যেখানে গ্রীষ্মের প্রখর দাবদাহের পর বিভিন্ন প্রজাতির প্রাণীরা উল্লসিত হয়ে ওঠে এবং ম্যানগ্রোভ বন আনন্দে বৃষ্টি স্নাত হয়ে আনন্দে দুলতে থাকে। তাপমাত্রা তখন এই সুন্দরবনে উল্লেখযোগ্যভাবে কমে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যদিও সুন্দরবন ভ্রমণের জন্য এটি আদর্শ সময় নয়, তবু আপনি ম্যানগ্রোভের সৌন্দর্য বা নীল আকাশে মন যদি ডুবিয়ে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে, কারণ বর্ষাকালে আপনি বন্যপ্রাণী দেখা না পেলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা খুব ভালোভাবে তখন উপভোগ করতে পারবেন। এবার আসি শীতকালের কথায়। বর্ষার শেষে অবশেষে শীতের আগমন ঘটে এখানে, যা আপনাকে সুন্দরবনের বন্য পরিবেশে সম্পূর্ণরূপে নিজেকে নিমজ্জিত করার সুযোগ করে দেয়। সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে শুরু হয়ে যায় এই শীতকাল, আর মার্চ মাস পর্যন্ত এই শীতকালের প্রভাব থাকে সুন্দরবনে। এটি হাঙর ও রে মাছের 6টি স্বল্প পরিচিত প্রজাতি, নোনা জলের কুমির, অলিভ রিডলি কচ্ছপ, গঙ্গা নদীর ডলফিন, রয়্যাল বেঙ্গল টাইগার এবং আরও অনেক বিপন্ন প্রজাতি অন্বেষণের সেরা সময় এই সুন্দরবন হচ্ছে শীতকালে। এখানকার তাপমাত্রা তখন 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা এক মনোমুগ্ধকর অভিজ্ঞতার জন্য সারা বিশ্ব থেকে আসা বহু পর্যটকের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে তখন। সুন্দরবনে অতুলনীয় সাফারির অভিজ্ঞতা পেতে দর্শনার্থীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই স্থানটি উপভোগ করতে আসেন এখানে। সুন্দরবন জাতীয় উদ্যান ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস এবং বন্যপ্রাণী উপভোগ করার একমাত্র উপায় হলো এখানে বোট সাফারি। দর্শনার্থীদের মাতলা এবং বিদ্যাধরীর মতো অনেক মুক্ত প্রবাহিত নদীর দ্বারা সংযুক্ত ঘন জঙ্গলের মধ্য দিয়ে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে এখানে। স্থানীয় নৌকা বা পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ কর্পোরেশন দ্বারা পরিচালিত জলযানে ভ্রমণের সময় আপনারা এখানে জলের তীব্র স্রোত অনুভব করতে পারবেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, আর সেটা হচ্ছে সুন্দরবনে 2 ধরনের নৌকা পাওয়া যায়, একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে নন এসি। আমরা যে নৌকাটা ভাড়া করেছিলাম সেটা ছিল নন এসি। আপনারা যদি গরমকালে আসেন এবং সুন্দরবন গরমকালে ভ্রমণ করতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে এসি নৌকাও এখান থেকে বুক করতে পারবেন। এছাড়া নন এসি নৌকা তো রয়েছেই, বেশিরভাগই কিন্তু এখানে 70 থেকে 80% নৌকায় কিন্তু নন এসি। চট করে কেউ এসি নৌকা এখানে বুক করে না, কারণ এসি নৌকা বুক করার ভাড়া অনেক, তাই এসি নৌকা সচরাচর কেউ এখানে বুক করে না। তো আপনি যদি ইচ্ছা করেন বা মনে করেন যে আপনি এসি নৌকা নেবেন তো অবশ্যই কিন্তু সে ব্যবস্থাও আছে। এছাড়া এখানে দীর্ঘ এবং স্বল্প সময়ের নৌকা ভ্রমণের জন্য বড় এবং ছোট এই 2 আকারের নৌকাও কিন্তু এখানে পাওয়া যায়। আর এই সমস্ত সাফারিগুলো কিন্তু একদিনের হয়ে থাকে এবং যদি আপনি এই বন্য সৌন্দর্যে তৃপ্ত না হন তবে আপনার কাছে 1 সপ্তাহ পর্যন্ত এখানে নৌকা বুক করার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন, যদি মনে করেন যে 1 সপ্তাহ ধরে টানা সুন্দরবনে থাকবেন এবং 1 সপ্তাহ ধরে সুন্দরবনের সমস্ত সাইট সিনগুলো দর্শন করবেন, সমস্ত সাইট সিনের জঙ্গল সাফারি করবেন, তাহলে কিন্তু আপনি সেটা অবশ্যই করতে পারবেন। আর সুন্দরবনে বোট সাফারি সময়সূচি হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। আর মোটামুটি 4:30 পর কিন্তু এখানে সমস্ত রকম বোট পরিষেবা বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা 6:30টার পর সুন্দরবনের ভেতরে কোনো প্রকার বোটকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন।
অর্থাৎ রাত্রেবেলায় যদি আপনারা সুন্দরবনে এসে জঙ্গল সাফারি করতে চান বা বোট সাফারি করতে চান, সেটা কিন্তু কখনোই করতে পারবেন না। তো বন্ধুরা, আমরা এখন চলেছি গোসাবার সেই বিখ্যাত দুটো সাইট সিন, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং তার পাশে অবস্থিত বেকন বাংলো দেখতে। আর এই দুটো ঐতিহ্যময় বাংলো কিন্তু গোসাবাতে অবস্থিত। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, আর সেটা হচ্ছে আমরা সুন্দরবনের জার্নিটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই গোসাবা গ্রামে অবস্থিত যে লোকনাথ বাবার মন্দির আছে, সেই লোকনাথ বাবার মন্দির দিয়ে কিন্তু এই সফরটা শুরু করেছিলাম। আবার সেই গোসাবা গ্রামের দিকে আমরা এখন ফিরে যাচ্ছি এবং সেখানেই রয়েছে বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। অর্থাৎ আপনারা যদি গোসাবাতে আসেন তাহলে গোসাবায় কিন্তু তিনটে জনপ্রিয় সাইট সিন আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, বেকন বাংলো এবং আরেকটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এই তিনটি দর্শনীয় স্থান কিন্তু সুন্দরবনের গোসাবা গ্রামেই অবস্থিত। আর একটা কথা বলে রাখছি, আপনারা যখন সুন্দরবনের গোসাবা গ্রামে আসবেন তখন গোসাবা গ্রামে এসে যখন লোকনাথ বাবার মন্দিরে যাবেন বা লোকনাথ বাবার মন্দির দর্শন করতে যে মেঠো পথটা আছে সেই মেঠো পথ দিয়ে লোকনাথ বাবার মন্দির দর্শন করতে যাবেন, সেখানে কিন্তু সেই গোসাবায় লোকনাথ বাবা মন্দিরের কাছে একজন স্থানীয় বাসিন্দা আছেন, তার নাম হচ্ছে আশিস দাস। আপনারা ইউটিউবের অনেক ভিডিওই ওনাকে দেখে থাকবেন হয়তো। আমিও যখন গোসাবা গ্রামে গিয়ে লোকনাথ বাবার মন্দির দর্শন করতে যাচ্ছিলাম তখন এই আশিস দাসকে খুঁজেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার আমি দেখা পাইনি। কিন্তু আমাদের যে ট্যুরিং ম্যানেজার যিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন, তিনি তার পরবর্তী ট্যুরে যখন সুন্দরবন গিয়েছিলেন তখন তিনি এই আশিস দাসের সঙ্গে দেখা করেছিলেন এবং আশিস দাসের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। এই আশিস দাস হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাঘের সঙ্গে লড়াই করে বাঘের কামড় খেয়ে বাঘের কামড়ে মাথা ফাটিয়ে দীর্ঘ 8 মাস ধরে সেন্সলেস অবস্থায় কোমায় পড়েছিলেন এবং তারপর অনেক জীবন মরণ লড়াই করে উনি প্রাণে বেঁচে যান শেষ পর্যন্ত। এবং এই গোসাবা গ্রামে লোকনাথ বাবার মন্দির যারা দর্শন করতে যান তারা প্রত্যেকেই কিন্তু আশিস দাসের সঙ্গে দেখা করেন এবং তার সাক্ষাৎকার নেন। দুর্ভাগ্যবশত আমি সেই সাক্ষাৎকার নিতে পারিনি, কিন্তু আমাদের ট্যুরিং ম্যানেজার পরবর্তী ট্যুরে গিয়ে ওনার সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। ইনি হচ্ছেন সেই আশিস দাস যিনি বাঘের কামড় খেয়ে হসপিটালে ভর্তি ছিলেন। দীর্ঘ 8 মাস যাবৎ তার কোনো সেন্স ছিল না। এই সেন্সলেস এবং গুরুতর জখম অবস্থায় তোলা একটি ছবি আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই আশিস দাস, একজন মৎস্যজীবী যিনি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম হয়েছিলেন। গোসাবার বিজয়নগরের বাসিন্দা এই আশিস দাস তার 5 সঙ্গীকে নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। আর পীরখালি জঙ্গলে কাঁকড়া ধরার সময় নৌকায় ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। সঙ্গীরা প্রাণপণ লড়াই করে ওই মৎস্যজীবীকে ফিরিয়ে আনেন এবং তিনি অত্যন্ত গুরুতরভাবে তখন জখম হয়েছিলেন। গোসাবা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় এই মৎস্যজীবীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তার সঙ্গীরা জানান, যখন তিনি কাঁকড়া ধরছিলেন তখন জঙ্গলের ভেতর থেকে হঠাৎ করে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, জলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে এই আশিস দাস বাবুর ওপর। তারপর তার মাথায় একটা জোরালো কামড় দেয়, যার ফলে তিনি সেন্সলেস হয়ে পড়েন এবং দীর্ঘ 8 মাস যাবৎ তিনি কোমায় ছিলেন এবং তারপর কোনো রকমের প্রাণে বেঁচে ফিরে আসেন। তো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি এখন শেয়ার করছেন। আমাদের ট্যুরিং ম্যানেজার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি এই সাক্ষাৎকারটা নিয়েছিলেন। তো শুনুন সেই অভিজ্ঞতার কথা স্বয়ং আশিস দাসের মুখ থেকে। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার এখানে কথা বলছি বালি আইল্যান্ডের দ্বীপ নদীর পাড়ে কথা বলছি। আমাদের এইটা আমাদের ভারতবর্ষের কিন্তু সুন্দরবনের একদম লাস্ট দ্বীপ। জঙ্গল দ্বীপ আছে, জঙ্গল আছে, বাঘ জঙ্গলে বাস দক্ষিণে পড়ে গেল, ওই দিকটা কোনো মানুষের বাস নেই। আর আমরা বাস করি, এটাই লাস্ট দ্বীপ। আমি এখানে আমার জন্ম, বাপ ঠাকুরদার জন্মই এখানে। এগুলো আগে নাকি শুনেছি জঙ্গল ছিল, জঙ্গল কেটে মানুষের বসবাস জায়গা তৈরি করেছি। বালি আইল্যান্ড, বিজয়নগর, 27 কিলোমিটার আইল্যান্ড, 4 দিকে নদী। এই দ্বীপটা আমরা এই দ্বীপে বাস করি। কিছু না থেকে 44 থেকে 45 হাজার মানুষ বসবাস করি। কিছু কিছু মানুষ সুন্দরবনের উপরে বেঁচে থাকে মাছ কাঁকড়া সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করে। আমি মাছ ধরতাম। 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার লড়াই হয়। জঙ্গলের জায়গাটার নাম হচ্ছে ধুবনি বলে, ওই জায়গাটা
আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি সেদিন 7 দিন হয়ে গেছে জঙ্গলে, 5 জন ছিলাম। হঠাৎ আকাশে একটা মেঘ উঠে গেছি, ধবনি বলে একটা খাল আছে, ওই খালে নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি, আমরা 5 জন আছি। আমার ওই দিন গায়ে খুব জ্বর, আমি শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার ওই 4 জন এত জোরে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি ভাবি চিৎকার করছে কেন, আমি ঘুম ভেঙেছে যে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে, মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর আমি দেখলাম যে 8 মাস পর আমার জ্ঞান এসছে, 8 মাস পরে গেলে এই অবস্থা করেছে আমি। এটা চামড়া কেটে লাগিয়েছি, এইটা এখান থেকে লাগিয়েছে, এইটা এই নাকে বাঘের নখ লেগেছিল, নাকি পিঠটা নখের দাগ আছে। আমি একটা সমস্যা ভুগছি এখন, আমার একটা অপারেশন আমি করতেই পারছি না। 22 সাল আছে, 25 সাল চলছি, কোনো প্রকার আমি এই টাকাটা জোগাড় করতে পারছি না অপারেশন করবো বলে। আমার বাবার জায়গা ছিল বলে আমি এক জায়গায় বেঁচে গেছি। এই একটা অপারেশন বাকি আছে, এখন হাড় নেই এই জায়গাটাতে, এই জায়গাটা কোনো খুলি নেই, এই একটা অপারেশন করতে পারছি না। আমি কি করবো, আর আমার আর ভালোই লাগছে না। কোনো সহজে ব্যক্তি সাপোর্ট করলে হবে, না আর হবে না। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শুনলাম এতক্ষণ আমরা আশিস দাসবাবুর মুখ থেকে, চিনি বাঘের মুখ থেকে, বাঘের সঙ্গে লড়াই করে বাঘের কামড় খেয়ে দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসছেন এবং তিনি আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করলেন। উনি যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকু কামনা করছি। তো আমরা এখন চলেছি সেই গোসাবা গ্রামের দিকেই একটা জনপ্রিয় সাইট সিন দেখব বলে। লোকনাথ বাবার মন্দিরটা আমরা আগেই দেখে নিয়েছিলাম, প্রথম দিন দেখে নিয়েছিলাম, আর শেষ দিনে এখন চলেছি গোসাবার দুটো জনপ্রিয় সাইট সিন, বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার উদ্দেশ্য নিয়ে। সুন্দরবন জাতীয় উদ্যান একটি অনন্য এবং রোমাঞ্চকর বন্যপ্রাণীর আবাসস্থল। রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ। চারপাশের ম্যানগ্রোভের কারণে এই জাতীয় অভয়ারণ্যটি বহু কাঁকড়া, মাছ এবং সরীসৃপের আবাসস্থল হয়ে উঠেছে। আপনি যদি সুন্দরবন জাতীয় উদ্যান ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি এখানে বাদুড়, বনরুই এবং ম্যাকাকের মতো অনেক বিরল প্রজাতির প্রাণী দেখতে পাবেন। তাই এটা বলা যেতেই পারে যে সুন্দরবন সারা বিশ্ব থেকে বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির এখন আবাসস্থলে পরিণত হয়েছে। আর আপনি যদি এখানে এসে পাখি দেখতে এবং তাদের নিয়ে গবেষণা করতে ভালোবাসেন তাহলে এই সুন্দরবন উদ্যানটি পাখি নিয়ে গবেষণার জন্য একটি আদর্শ স্থান। এই সুন্দরবন জাতীয় উদ্যানে প্রায় 248টি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, যার মধ্যে উচ্চ অক্ষাংশ থেকে আসা বিপুল সংখ্যক পরিযায়ী পাখি রয়েছে যারা শীতকালে এই সুন্দরবন জাতীয় উদ্যানে আসে। আর এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বক, সারস, পানকৌড়ি, সবুজ পায়রা, চুঁই পাখি, বড় ও ছোট চামচ ঠুটি, ডাটার, গাংচিল, তিল, তিতির, বিভিন্ন প্রজাতির বুনো রাজহাঁস এবং হাঁস। তাই সুন্দরবন জাতীয় উদ্যানে পাখি দেখার মূল চাবিকাঠি হল সুন্দরবনের দুর্গম ভূখণ্ডের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করা এবং সেই সাথে কোলাহলপূর্ণ নৌকা থেকে এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা। সুন্দরবন অঞ্চলে আরও বেশ কয়েকটা কিন্তু জনপ্রিয় দর্শনীয় জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু পর্যটকরা এখনও জানেন না। আর সেই জায়গাগুলো হলো ভগতপুর কুমির প্রকল্প, পিয়ালি এবং কনক। কোথা থেকে এসছেন আপনারা? হাওড়া থেকে এসেছি। হাওড়া কোথাকার বাসিন্দা? হাওড়া বোটানিক্যাল গার্ডেন। আপনার নাম? মুকুল চক্রবর্তী। দিদি আপনার নাম? মাধবী সেনগুপ্ত আর মুকুল চক্রবর্তী। মুকুল চক্রবর্তী কাপেল তো? না, আচ্ছা, ও ভোলানাথ সেনগুপ্ত হাওড়া থেকে এসেছে। ভোলানাথ সেনগুপ্ত বাবু এসছেন, ওনার ওয়াইফকে নিয়ে। নাম হচ্ছে মাধবী সেনগুপ্ত। ওইদিকে আমাদের আছে গৌরাঙ্গ কাকু আছেন, আমাদের পেছনে আছেন আমাদের কাকু আছেন আমাদের গ্রুপে, আর ইনি হচ্ছেন মুকুল চক্রবর্তী। মুকুল চক্রবর্তী। আমরা সবাই একসঙ্গে এই সুন্দরবন ভ্রমণটা করছি। আজকে আমাদের তৃতীয় দিনের সফর। রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এই ট্যুরটা করছি।
আর খুব সুন্দর, বিগত 3 দিন আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। আজকে আমাদের তৃতীয় দিন, আজকে আমাদের লাস্ট দিন এই সুন্দরবন সফরে। আমাদের বিকেল 4টে পর্যন্ত আজকে টাইম আছে। সবাই মিলে খুব ঘুরছি, খুব মজা করছি, আনন্দ করছি। আজকে আমাদের প্রথম সাইট সিন গোসাবার, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখানো হবে। সেই বাংলোর দিকে এখন যাচ্ছি। আর ইনি হচ্ছেন রায়গঞ্জ থেকে এসেছে মুকুন্দ দাস। রায়গঞ্জ থেকে এসেছেন মুকুন্দরাজ এসছেন। আমাদের গ্রুপের সবাই একসঙ্গে ঘুরছি আর এই ট্যুরটা খুব এনজয় করছি। এবার হাই করে দিন, হাই হাই হ্যালো। সবাই কেমন ভালো ঘুরছেন? বিন্দাস, সবাই খুব আনন্দ করেছি। আজকে শেষ দিন আমাদের, এরপর আমরা সবাই যে যেদিকে চলে যাব, তারপর সব বিচ্ছিন্ন হয়ে যাব। তাই যতটা পারছি সবাই একসঙ্গে। হ্যাঁ, এই রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এসেছি। তো এনার অ্যাড্রেসটা একবার দেখে নাও তোমরা। সার্ভিস খুব ভালো পেয়েছি আমরা সার্ভিস খুব ভালো পেয়েছি। রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনার সাথে কন্ট্যাক্ট করবেন যদি রাজেন মহারানা, ভারতবর্ষ ইন্টারন্যাশনাল। কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও, ঠিক আছে? আমি পরে আবার ডেসক্রিপশন বক্সে এই সমস্ত ডিটেলস আমি আবার দিয়ে দেবো। আমরা সব রকমই ট্যুর করি। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের সফর চলছে। আমাদের এই সুন্দরবন সফরের তৃতীয় দিনে আমরা প্রথম যে সাইট সিনটা এখন দেখব সেটা হচ্ছে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো, আর সেই সঙ্গে দেখব বেকন বাংলো। এই দুটো বাংলো গোসাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট সিন। গোসাবায় যারা আসেন, সুন্দরবন ভ্রমণে যারা আসেন, তারা এই গোসাবার এই দুটো সাইট সিন অবশ্যই করেন। আমরাও তার ব্যতিক্রম হচ্ছি না, আমরাও এই দুটো বাংলো দেখব। আর সেই বাংলোর যে ইতিহাস আছে, সেই বাংলোর যে ঐতিহ্য আছে, কী কারণে এই বাংলো দুটো আজকে একটা ফেমাস বাংলোতে পরিণত হয়েছে, তার পেছনে কী ইতিহাস আছে, তার সমস্ত কিছু বিবরণ আমি পরে ভয়সভায় জানিয়ে দেবো। তো এখন আপাতত কিছু বলছি না, এখন আমরা যাচ্ছি সেই ঐতিহ্যপূর্ণ দুটো বাংলো দেখতে। আর সেই ঐতিহাসিক বাংলো দুটো দেখে আমরা আবার এই লঞ্চে ফিরে আসবো এবং আমাদের পরবর্তী কিছু কিছু সাইট সিন আছে এখানকার, সেগুলো দেখবো। তো এখন আপাতত আমরা চলেছি আমাদের তৃতীয় দিনের সুন্দরবন সফরের প্রথম সাইট সিন হ্যামিল্টন সাহেবের বাংলো আর তারপর বেকন বাংলো দেখতে। আমরা এখন গোসাবায় অবস্থিত হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলোর খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে গোসাবার ফেরিঘাটকে, ওখানেই আমরা সবাই নামবো আর দেখাবো আপনাদের এখানকার দুটি জনপ্রিয় সাইট সিনের ডিটেলস ভিডিও। বেশ কিছুক্ষণ লঞ্চে করে জার্নি করার পর আমরা এখন এসে পৌঁছালাম গোসাবার হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলোর কাছে। এখানে এখন আমরা নামবো, নেমে এই গোসাবার দুটো গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা দেখব। কিছুক্ষণ ধরে লঞ্চ যাত্রা করার পর আমরা এসে পৌঁছেছিলাম গোসাবার এই ফেরিঘাটে। আর এই গোসাবায় অবস্থিত সেই বহু ঐতিহাসিক স্মৃতি জড়িত দুটি বাংলো, একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বেকন বাংলো, আর একটি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এই দুটি বাংলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা দ্বীপে অবস্থিত। আর এই দুটো বাংলো দেখতে হলে আপনাদের সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আসতে হবে। প্রবেশ মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা আর শিশুদের জন্য 25 টাকা। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই বাংলোতে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা নেই, তাই দর্শনার্থীদের তাদের নিজস্ব খাবার এবং পানীয় বহন করে আনতে হবে। বেকন বাংলোটি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে গোসাবা দ্বীপে অবস্থিত। আর এই দ্বীপটিতে সড়কপথে বা নৌকায় যাওয়া যায়। এই বাংলোটিতে এসে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে বাংলোটি খুব ভালোভাবে এখানে ঘুরে দেখতে পারবেন। আর এই বাংলোর সম্পর্কে যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আশেপাশের এলাকায় আপনারা হেঁটে বেড়াতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া পাখি পর্যবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণীর ছবিও তুলতে পারবেন। তাছাড়া এখানে কাছে যে সুন্দরবন জাতীয় উদ্যানটি আছে সেই উদ্যানটিও আপনারা ঘুরে দেখতে পারবেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে উদ্যানটি আছে সেটি অনেক বড়, তাই আপনাদের সবসময়
আরামদায়ক জুতো পরে আসতে হবে, কারণ এখানে আপনাদের অনেকটা হাঁটতে হবে। এছাড়া সানস্ক্রিন এবং পোকামাকড় প্রতিরোধক ক্রিম আপনাদের সঙ্গে রাখতে হবে। টুপি এবং সানগ্লাস অবশ্যই পরে রাখতে হবে যদি আপনারা বর্ষাকালে না আসেন। বর্ষাকালে এলে আপনাদের টুপি বা সানগ্লাসের দরকার নেই। এছাড়া অন্যান্য সময় এলে কিন্তু আপনাদের টুপি বা সানগ্লাস অবশ্যই দরকার হবে। আর স্মৃতিগুলো ধরে রাখার জন্য অবশ্যই ক্যামেরার সঙ্গে রাখুন এবং পরিবেশ এবং স্থানীয় মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি গোসাবার সে ঐতিহাসিক বাংলো, বেকন বাংলো, যেটি স্যার হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমন্ত্রণ করেছিলেন এখানে এসে থাকবার জন্য, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাতে সাড়া দিয়েছিলেন এবং তিনি এসেছিলেন এবং এখানে দুদিন তিনি কাটিয়ে গিয়েছিলেন, এবং তার থাকার ব্যবস্থা হিসেবে এই হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই বাংলোটি বানিয়ে দিয়েছিলেন। এখন আমরা আছি সেই বিখ্যাত বেকন বাংলোর মধ্যে। গোসাবায় অবস্থিত বেকন বাংলোটি হলো ভারতের পশ্চিমবঙ্গের গোসাবায় অবস্থিত একটি ঐতিহাসিক ভবন। এটি 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজকর্মী ছিলেন, তিনি সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে জড়িত ছিলেন, সেই হ্যামিল্টন সাহেব এই বেকন বাংলোটি নির্মাণ করেছিলেন। বাংলোটির নামকরণ করা হয়েছে কাছাকাছি অবস্থিত এক সময়ের বিকন আলোর নামে। বাংলোটি একটি একতলা ভবন, যার একটি বিশাল বারান্দা রয়েছে, একটি স্টিল টের উপর নির্মিত এবং চারপাশে সবুজ বাগান রয়েছে। বাংলোর অভ্যন্তরণটি প্রাচীন আসবাবপত্র এবং চিত্রকর্ম দিয়ে সজ্জিত। বাংলোটিতে 4টি শোবার ঘর, একটি ডাইনিং রুম, একটি লিভিং রুম এবং একটি লাইব্রেরি রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি গোসাবার বেকন বাংলোর সামনে। আর এই বেকন বাংলোটা হচ্ছে হ্যামিল্টন সাহেব একবার রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধী দুজনকে ইনভাইট করেছিলেন এই গোসাবায় আসবার জন্য। এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, সেই বাংলোতে থাকার জন্য উনি দুজনকে ইনভাইট করেছিলেন। একজন হচ্ছেন আমাদের জাতীয় নেতা মহাত্মা গান্ধী আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজনকে হ্যামিল্টন সাহেব এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মহাত্মা গান্ধী এখানে কোনো কারণবশত আসতে পারেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং এসে এখানে 2 থেকে 3 দিন ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে তা থাকার জন্য 2-3 দিন থাকার জন্য হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা বাংলো বানিয়েছিলেন। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত বেকন বাংলো। আর বেকন শব্দের অর্থ হচ্ছে আলোর রোশনাই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসার পর থেকে এখানকার এলাকার উন্নয়ন হয়েছিল, এখানকার মানুষজনের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছিল। এই জায়গাটা একটা পিছিয়ে পড়া জায়গা ছিল, তারপর থেকে এই জায়গাটার উন্নতি সাধন হতে থাকে। এই জায়গাটা একটা আলোর দিশা পেতে থাকে তারপর থেকে, যে কারণে এই বাংলোটার নামকরণ হয়েছে বেকন বাংলো। বেকনের শব্দ হচ্ছে আলোর রশ্মি। তো এখন আমি এই মুহূর্তে আছি গোসাবার সে বিখ্যাত বেকন বাংলোর সামনে। এটাই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার জায়গা। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর 2-3 দিনের জন্য এসেছিলেন এবং ঠিক এই বাংলোটায় থেকেছিলেন। তো গোসাবার সেই বেকন বাংলোর সামনে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি এখন। গোসাবা এই বেকন বাংলো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সুন্দরবন অঞ্চলের ইতিহাসে আগ্রহীদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। প্রকৃতি প্রেমীদের কাছেও এই বাংলোটি একটি জনপ্রিয় গন্তব্য। এটি সুন্দরবন জাতীয় উদ্যানে খুব কাছেই অবস্থিত, যেখানে বাঘ, কুমির এবং ডলফিন সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে। যারা শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে চান তাদের কাছেও এই বাংলোটি একটি জনপ্রিয় গন্তব্যস্থল। বাংলোটি একটি শান্ত এবং নির্জন এলাকায় অবস্থিত। চারপাশের বাগান এবং বন একটি শান্তিপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ এখানে দিয়ে থাকে। গোসাবায় অবস্থিত এই বেকন বাংলোটি একটি অনন্য এবং ঐতিহাসিক ভবন। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং শান্তিপূর্ণ ভ্রমণের জন্য আগ্রহীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল। গোসাবা বেকন বাংলোতে আপনি যা যা করতে পারেন সেগুলো হলো বাংলো এবং এর প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন, বাগানে হাঁটতে পারবেন, কাছে সুন্দরবন জাতীয় যে উদ্যানটি আছে সেটি ঘুরে দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনারা সুন্দরবনে নৌকা সাফারি করতে পারবেন। এছাড়া এই বাংলার মধ্যে একটি লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিতে
আপনারা এই বাংলো সম্পর্কে যে সমস্ত ইতিহাস আছে সে সমস্ত বই আপনারা পড়তে পারবেন এবং এই বেকন বাংলো এবং তার পাশে অবস্থিত হ্যামিল্টন সাহেবের বাংলো সম্পর্কে সমস্ত কিছু ঐতিহাসিক তথ্য এই লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই বাংলোর ডাইনিং রুমে বসে খাবার খেতে পারবেন। তাই আপনি যদি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা খোঁজেন তাহলে অবশ্যই আপনাকে এই গোসাবা বেকন বাংলোতে যেতেই হবে। এখন আমি এই মুহূর্তে একদম বেকন বাংলোর মধ্যে চলে এসেছি, আর বেকন বাংলোর ভিতর থেকে এই ভিডিওটা করছি। এই সেই বিখ্যাত বাংলো, ঐতিহ্যময় বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতেই 2 থেকে 3 দিন এসে থেকেছিলেন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। গোসাবা বেকন বাংলোটি একটি অনন্য স্থাপত্যশৈলী প্রদর্শন করে, যা ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের উপাদানগুলির সাথে ঐতিহ্যবাহী বাঙালি প্রভাবকে একত্রিত করে। বড় বারান্দা, অলঙ্কৃত স্তম্ভ এবং প্রশস্ত কক্ষের ব্যবহার এটি নির্মিত হয়েছিল সেই যুগের মহিমাকে প্রতিফলিত করে। বাংলোটির নকশায় প্রচুর জানালা এবং বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে, যা সুন্দরবনের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আরামদায়ক থাকার সুযোগ করে দেয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক ভবন গোসাবায় অবস্থিত বেকন বাংলোর সামনে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এর সম্পর্ক ছাড়াও গোসাবা বেকন বাংলোটি এই অঞ্চলের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্রিটিশ আমলে এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনার জন্য একটি ভবন হিসেবে কাজ করত। আজ এই ভবনটি কেবল অতীতের একটি জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, এর দেওয়ালের মধ্যে বসবাসকারীদের ঐতিহ্য এবং স্মৃতি সংরক্ষণ করে। গোসাবা বেকন বাংলোটির স্থাপত্যিক অখণ্ডতা এবং ঐতিহাসিক মূল্য বজায় রাখার জন্য এখানে সংস্কার এবং সংরক্ষণের প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া বাংলোর ব্যবস্থাপনা এবং স্থানীয় কর্তৃপক্ষ এখানে একসাথে কাজ করছে, যাতে ভবনটি তার আসল আকর্ষণ ধরে রাখতে পারে এবং অতিথিদের আরামের জন্য এখানে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করতে পারে। আরামদায়ক আবাসন ব্যবস্থার পাশাপাশি গোসাবা বেকন বাংলো সাংস্কৃতিক সুযোগ প্রদান করে। অতিথিরা ঐতিহ্যবাহী লোকনৃত্য থেকে শুরু করে গল্প বলার অধিবেশন এবং স্থানীয় হস্তশিল্প প্রদর্শনীর মতো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে এখানে অংশগ্রহণ করতে পারেন। এই অভিজ্ঞতাগুলো দর্শনার্থীদের এই অঞ্চলের প্রাণবন্ত সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করতে এবং সুন্দরবনের ঐতিহ্য সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করতে সাহায্য করে। সুন্দরবন জাতীয় উদ্যানের খুব কাছে অবস্থিত এই বেকন বাংলোটির অবস্থান এই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য অন্বেষণ করার জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে। অতিথিরা নির্দেশিত বন্যপ্রাণী ভ্রমণ এবং নদী ভ্রমণে যেতে পারেন, যেখানে তারা আইকনিক রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী যেমন কুমির, হরিণ ও বিভিন্ন ধরনের পাখি দেখতে পান। প্রকৃতির সাথে এই রোমাঞ্চকর সাক্ষাৎ সুন্দরবনের সামগ্রিক অভিজ্ঞতায় এক দুঃসাহসিক উপাদান যোগ করে। তাই গোসাবার এই বেকন বাংলো কেবল থাকার জায়গাই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অনন্য প্রতিমূর্তি। এটি ঐতিহ্য, আরাম এবং নিমজ্জিত অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ প্রদান করে, যা সুন্দরবনের সাথে আরও গভীর সংযোগ স্থাপনের জন্য ভ্রমণকারীদের কাছে এটিকে একটি স্মরণীয় গন্তব্য করে তোলে। গোসাবায় অবস্থিত বেকন বাংলোটি এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যের এক মনোমুগ্ধকর সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। এটি অতীতের যুগের মহিমাকে অনুভব করার এবং সময়ের সাথে সাথে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ প্রদান করে। আপনি ইতিহাসপ্রেমী, প্রকৃতিপ্রেমী অথবা কেবল শান্তিপূর্ণ ভ্রমণের সন্ধানকারী হন না কেন, সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে গোসাবায় অবস্থিত এই বেকন বাংলোটি একটি স্মরণীয় অভিজ্ঞতার এখানে প্রতিশ্রুতি দিয়ে থাকে। তো আমি এখন আছি সুন্দরবনের গোসাবায় অবস্থিত সেই বেকন বাংলোর ঠিক গেটের সামনে। আর এই গোটা বাংলোর সমগ্র দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এর বাগান থেকে শুরু করে চারপাশের প্রকৃতি কীরকম, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে বেকন বাংলোটা ভেতর থেকে কেমন লাগে, তার সমস্ত কিছু দৃশ্য আমি আমার চ্যানেলে দেখালাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর চলে যাব এই বেকন বাংলোর পাশে অবস্থিত আরও একটা খুব সুন্দর বাংলো, সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোতে এসেছিলেন এবং এই বেকন বাংলোটা সেই হ্যামিল্টন সাহেবই করে দিয়েছিলেন। তো এখন আমরা যাচ্ছি সে বিখ্যাত হ্যামিল্টন সাহেবের বাংলোতে। চলো সেখানে যেতে যেতে এই হ্যামিল্টন সাহেবের বাংলো সম্পর্কে যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আমরা সংক্ষেপে জেনে নিই। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা।
তিনি 1880 সালে ভারতীয় উপমহাদেশে এসে কলকাতায় কাজ করতে শুরু করেন। পরে তিনি এই গোসাবায় বসবাস করতে থাকেন। কয়েক বছর পর তিনি গোসাবায় 9000 একর জমি কিনেছিলেন এবং ব্রিটিশ শাসিত ভারতের দারিদ্র্যপীড়িত মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য গভীরভাবে জড়িত এবং অনুপ্রাণিত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি গোসাবায় সমবায় ব্যবস্থা চালু করেছিলেন, যেখানে তিনি উড়িষ্যা, বাংলা এবং বিহার থেকে লোকদের গোসাবায় আশ্রয় দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। বাঘের জমিতে তার থাকার সময় স্যার হ্যামিল্টন কেবল বাংলা অঞ্চলের দারিদ্র্যপীড়িত জেলার জন্য বাধাগুলোই দূর করেননি, বরং গ্রাম পুনর্গঠনের পদ্ধতি সম্পর্কে মহান রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার মতামত বিনিময় করেছিলেন এবং এই অঞ্চলের স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সমবায় ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিলেন। আমরা এখন আছি সে বিখ্যাত হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। সুন্দরবন হ্যামিল্টন বাংলো সুন্দরবনের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ঘন বন এবং ম্যানগ্রোভ গাছ দ্বারা বেষ্টিত। বাংলোটিতে একটি বিশাল বাগান রয়েছে। পাখি পর্যবেক্ষণ এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। বাংলোটিতে 4টি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি ডাইনিং রুম এবং একটি বসার ঘর রয়েছে। সুন্দরবন হ্যামিল্টন বাংলো হলো সুন্দরবনে অবস্থিত একটি সুন্দর এবং নির্জন ভ্রমণের জায়গা। এই বাংলোটি একদম গঙ্গা নদীর তীরেই অবস্থিত। সুন্দরবনে থাকার জন্য এই সুন্দরবন হ্যামিল্টন বাংলো হচ্ছে অন্যতম সেরা জায়গা। এই সুন্দর অবস্থান, মনোমুগ্ধকর দৃশ্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই হ্যামিল্টন সাহেবের বাংলোটি একটি দর্শনীয় স্থান হিসেবে এখানে বিবেচিত হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি গোসাবার হ্যামিল্টন বাংলোর সামনে। আমার পেছনেই ঠিক রয়েছে গোসাবার সে বিখ্যাত একটা সাইট সিন হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ঠিক পাশেই অবস্থিত। একটা সময় ছিল যখন হ্যামিল্টন সাহেব এই এলাকায় থাকতেন, গোসাবার এই অঞ্চলটায় বসবাস করতেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই সমগ্র জায়গা জুড়ে ওনার একটা বাংলো, বিশাল বড় বাংলো ছিল। এখন সেই বাংলোর কোনো অস্তিত্ব নেই, শুধু এইটুকু অংশ রয়ে গেছে। এইটুকু অংশ রেখে দেওয়া হয়েছে যারা ট্যুরিস্ট এখানে আসবেন, বেড়াতে আসবেন, তাদেরকে দেখানোর জন্য এইটুকু অংশ খালি রেখে দেওয়া হয়েছে। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এই গোটা বাউন্ডারিটার চারদিকটা একবার শুধু দেখো, তাহলে বুঝতে পারবে এই বাংলোটার আয়তনটা কত ছিল। বাউন্ডারিটা ঠিক যত দূর আছে, এই বাউন্ডারি ধরে ধরে যতটা জায়গা কভার হচ্ছে, এই এতটা জায়গা জুড়ে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলোটা ছিল, যেটা এখন আর কোনো অস্তিত্ব নেই, সমস্ত ভেঙে ফেলা হয়েছে। খালি এইটুকু অংশ রয়ে গেছে। এইটুকু অংশ স্মৃতি হিসেবে ধরে রাখা হয়েছে। এখানে যারা ট্যুরিস্ট আসেন, পর্যটক আসেন, তারা এই হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখতে আসেন। আমরাও এসেছি। এখন 24 আগস্ট রবিবার 2025 সালে আছি এই হ্যামিল্টন সাহেব বাংলোর সামনে। দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে এই হ্যামিল্টন সাহেব বাংলোটা অবস্থিত। এই পাঁচিলটা, লাল রঙের যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এই পাঁচিল ধরে ধরে, তাহলে দেখো বুঝতে পারবে, পাঁচিল ধরে ধরে যতটা জায়গা কভার হচ্ছে ততটা জায়গা জুড়ে কিন্তু একটা সময় এই হ্যামিল্টন সাহেব বসবাস করতেন এখানে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী দুজনকে এখানে আসার জন্য ইনভাইট করেছিলেন এবং এখানকার যাতে গোসাবার যাতে উন্নয়ন হয়, এখানকার অঞ্চলের যাতে উন্নতি সাধন হয়, সেই উপলক্ষে তিনি এই দুজন বিখ্যাত আমাদের জাতীয় পুরুষকে ডেকেছিলেন। তাদের মধ্যে একজন মাত্র এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার আসার ফলেই এই জায়গার আস্তে আস্তে উন্নতি সাধন হতে থাকে। একটা অত্যন্ত জনপ্রিয় অঞ্চলে পরিণত হয় এই গোসাবার, এই সুন্দরবনের গোসাবা অঞ্চলটি। আর হ্যামিল্টন সাহেব এই গোসাবায় থাকার ফলে তিনিও অনেক জনহিতকর কাজ করে গিয়েছিলেন এই গোসাবা অঞ্চলের জন্য। একটা সময় এই পিছিয়ে পড়া দরিদ্র অঞ্চলটি হ্যামিল্টন সাহেবের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছিল। প্রচুর সুযোগ সুবিধা, ফেসিলিটি, সমস্ত কিছু এসেছিল এই গোসাবার এই অঞ্চলটিতে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর আসার ফলে এই অঞ্চলটি আরও জনপ্রিয় হতে শুরু করে। আজকে বর্তমান যুগে এই গোসাবার এই অঞ্চলটি আজকে একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আর সুন্দরবনে যারা ভ্রমণ করতে আসেন, তারা প্রত্যেক ট্যুরিস্ট, প্রত্যেক পর্যটক এই অঞ্চলটি দেখতে আসেন। বিশেষ করে এই হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন এসে থেকেছিলেন, তার সম্মানে দুদিনের জন্য মাত্র বিশাল বড় একটি বাংলো তৈরি করে দিয়েছিলেন এই হ্যামিল্টন সাহেব। তো এখন সেই দুটো ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক স্থানে এসেছি। খুব ভালো লাগছে। আজকে দিনটা শুরু করেছিলাম রৌদ্র করজ্জ্বল দিন হিসেবে, এখন হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো আপাতত গোসাবার দুটো বিখ্যাত সাইট সিন দর্শন শেষ করলাম। প্রথমে দেখলাম বেকন বাংলো, আর তারপর দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার
আমাদের পরবর্তী যে এখানে দর্শনীয় জায়গা আছে সেটা আমরা দেখতে বেরিয়ে যাব। আমি জানি না কোন কোন জায়গা এখন আজকে দেখাবে, তবে যে জায়গায় দেখাক না কেন সেই জায়গায় যদি বিবরণ কিছু পাই আমি জানাবো এখন, আর যদি না পাই তাহলে পরে আবার সেটা ভয়েস ওভার দিয়ে জানিয়ে দেবো। তো এখন আপাতত আছি আমি গোসাবার সে বিখ্যাত একটা বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। গোসাবা গ্রামের হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো দেখে আমরা এগিয়ে চললাম আমাদের সেই পুরনো সোনাখালি ফেরিঘাটের দিকে। আজকে সুন্দরবনের 3য় দিনের সফর চলছে, আর এটাই ছিল আমাদের সুন্দরবনের শেষ দিন। সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত আমরা লঞ্চেই কাটিয়েছিলাম, আর একটাই মাত্র সাইট সিন দেখেছিলাম, সেটা হচ্ছে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। সেটা দর্শন করে আমাদের ভ্রমণ কাহিনী এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। সুন্দরবন ভ্রমণের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আমি একদম যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র পর্বটা, সমগ্র ভিডিওটা, যেখানে যেখানে গেছি, যা যা করেছি, সমস্ত অভিজ্ঞতা তুলে ধরলাম এই সুন্দর ভ্রমণ কাহিনীর মাধ্যমে। আপনারা যারা সুন্দরবন আসার পরিকল্পনা করছেন তারা হয়তো আমার ভিডিও দেখে কিছুটা হলেও আশা করছি উপকৃত হবেন। যতটা পারলাম ইনফরমেশান, তথ্য শেয়ার করলাম। এর সঙ্গে সুন্দরবনে গিয়ে আপনারা কী কী দেখবেন, কোন কোন জায়গায় দেখার আছে, তার সমস্ত কিছুর ভিডিও তুলে ধরলাম। আর এখন এগিয়ে চলেছি আবার সেই সোনাখালি ফেরিঘাটের দিকে। আচ্ছা, ইলিশ মাছটা আমি দেখাচ্ছি, এটা ভাজাটাও দেখাচ্ছি। ভাজাটা দেখো দেবেন না, হ্যাঁ দিয়েছে খাবো। এটা ছিল আমাদের 3য় দিনের দুপুরের লাঞ্চের মেনু। সর্ষে ইলিশ ছিল, পাবদার ঝাল ছিল, আর সেই সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, আর সেই সঙ্গে ভাত, মুগ ডাল, পটল আলুর তরকারি, এছাড়া আলু ভাজা, পাঁপড় এবং সেই সঙ্গে মিষ্টি তো ছিলই। আর এই সমস্ত খাবারের পদ দিয়ে আমরা সুন্দরবনের 3য় দিন তথা শেষ দিনের দুপুরে লাঞ্চটা খেয়েছিলাম। সুন্দরবন ভ্রমণের একদম শেষ দিকে চলে এসেছি আমরা, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব সোনাখালি ফেরিঘাটে। আর আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে শেষবারের মতো সি অফ করে নিচ্ছি। খুব আনন্দ করেছিলাম সবাই মিলে, এই 3টে দিন খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম লঞ্চে এবং সেই সঙ্গে অভিরূপ হোটেলে। সেই আনন্দমুখর স্মৃতিগুলোই দেখাচ্ছি এখন আমার চ্যানেলে। ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আবার সেই সোনাখালি ফেরিঘাটের দিকে, ঠিক যেখান থেকে আমরা এই জার্নিটা শুরু করেছিলাম। যে কোনো ভ্রমণই কিন্তু সবসময় আনন্দদায়ক হয়ে থাকে, তবে সমস্ত ভ্রমণ শুধু আনন্দই দেয় না, বরং সমস্ত ভ্রমণের মাধ্যমে চারপাশের জগৎ সম্পর্কে জানা থেকে শুরু করে বিভিন্ন রকম তথ্য জানতে পারা যায়। মানুষের মন একই সঙ্গে আনন্দ খোঁজে ও জ্ঞান পিপাসু হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি ভ্রমণে যেতে পছন্দ করেন না। আর সেক্ষেত্রে নানা রকম ভ্রমণের মধ্যে বিশেষভাবে আনন্দদায়ক ভ্রমণ হচ্ছে এই নৌকা ভ্রমণ। কেননা নৌকা ভ্রমণের মাধ্যমে মানুষ খুব সহজেই প্রকৃতির কাছাকাছি যেতে পারে। আপনি ভ্রমণ 3 রকমভাবে করতে পারবেন। স্থলপথে ভ্রমণ করতে পারবেন, জলপথে ভ্রমণ করতে পারবেন, আবার আকাশপথেও ভ্রমণ করতে পারবেন। নদীমাতৃক দেশ আমাদের এই ভারতবর্ষ, আর এদেশের বিস্তীর্ণ মাটির বুকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব নদী, খাল, বিল ইত্যাদি। আর এদেশের মানুষ একসময় নৌকা পথেই কিন্তু বেশি যাতায়াত করত, কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বর্তমানে নৌপথ আর ততটা কিন্তু ব্যবহৃত হয় না। কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এখনও মানুষদের নৌকাতেই ভ্রমণ করতে হয়। আর ঠিক সুন্দরবনে এসে
এমনই এক সুন্দর নৌকা ভ্রমণের সুযোগ হয়েছিল আমারও। বিগত 3 দিন আমি সুন্দরবনে ছিলাম, আর সুন্দরবনে এই নৌকাতে করেই জলপথে ভ্রমণ করেছিলাম। সমস্ত ভিডিও তুলে ধরলাম আমার চ্যানেলে। এই ভিডিও দিয়ে আমার সুন্দরবনের সমস্ত পর্ব এখানে সমাপ্ত হয়ে গেল। কেমন লাগলো এই সমগ্র সুন্দরবন ভ্রমণকারীটা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে এটি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিওর সঙ্গে সুন্দর সুন্দর পুজো পরিক্রমা দেখতে হলে এটি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি সোনাখালীর সেই ভুবন ব্রিজের কাছে, যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম। আবার সেই পয়েন্টে ফিরে চলে এসেছি। সুদীর্ঘ 3 দিনের সুন্দরবনের ভ্রমণ কাহিনী শেষ করে আমি আজ আবার সোনাখালী ফেরিঘাটে চলে এসেছি। আর এই সফর দিয়ে আমার সুন্দরবন ভ্রমণ কাহিনী আজ এখানে সমাপ্ত হয়ে গেল। আর কোনো পর্ব বাকি থাকলো না। আর এই ট্যুরের পর আমার পরবর্তী ট্যুর শীঘ্রই আসছে, তবে সেটা এখনও কোথায় যাব ঠিক করে উঠতে পারিনি। কথাবার্তা চলছে, হয় রাজস্থান যাব আর না হলে ডুয়ার্স যাওয়ার পরিকল্পনা চলছে। যেটা ফাইনালাইজ হবে তার ডিটেলস ভিডিও আমাকে এই লাইভ স্ট্রিমিং চ্যানেলে নিয়ে আসবো। এই 3 দিনের একটা খুব সুন্দরবন ভ্রমণ কাহিনী শেষ করলাম। এর ভিডিও আসবে কিছুদিনের মধ্যে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো এখন আপাতত চলেছি আবার সেই ক্যানিংয়ে ফেরিঘাটের দিকে। আর এইরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করুন। नहीं देखा कभी पहले नहीं देखा, ये फूल है किन गुलजारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का। नहीं देखा कभी पहले नहीं देखा, ये फूल है किन गुलजारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का। नहीं देखा कभी पहले नहीं देखा, ये फूल है किन गुलजारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का। नहीं देखा कभी पहले नहीं देखा, ये फूल है किन गुलजारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का। नहीं देखा कभी पहले नहीं देखा, ये फूल है किन गुलजारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ बहारों का, मैं आशिक हूँ